ধনচি ফরেস্টে নাকি বাঘ বেরিয়েছে, আর আমরাও পিকনিকে সেখানেই যাচ্ছি। তবে কি 7ই ডিসেম্বর 2025 সকাল সকাল উপস্থিত হলাম রামগঙ্গা ঘাটে। চেনা মানুষগুলোকে আরও আপন করে নিতে আজ আমরা কয়েকজন মিলে রওনা দিলাম ধনচি ফরেস্ট আর জিপ্লট। রামগঙ্গা ঘাটে তখন সকাল সকাল বেচাকেনা ভালোই জমে উঠেছে, আর আমরাও সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট। এই অঞ্চলের অনেকগুলো দ্বীপের প্রাণকেন্দ্র হলো এই পাথর প্রতিমা আর রামগঙ্গা ঘাট, ঠিক যেন হাওড়ার শিয়ালদা জাংশন। আর এই মা দয়াময়ীর মতন অসংখ্য নৌকাই হলো এখানকার লাইফ লাইন। সময়ের সাথে হারিয়ে যাওয়া মানুষগুলোকে আবার নতুন করে কাছে পেতে উঠে পড়লাম নৌকায়, আর এগিয়ে চললাম ধনচি ফরেস্টে একাকী হয়ে পড়া সেই বাঘের মনের অবস্থা জানতে, আর সেই সঙ্গে অপার সৌন্দর্য আর সম্ভাবনা নিয়ে অপেক্ষা করে আছে সীতারামপুর চর, তার সাথেও দেখা করতে। শিয়ালদাহ থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেনে আসতে সময় লাগে 2 ঘন্টার মতন, আর তারপর লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গা গাড়িতে আরও 2 ঘন্টা। নৌকায় তখন আমাদের পিকনিকের এলাই খাবারের আয়োজন চলছে। অনেক দিনের ইচ্ছা ছিল একবার জিপ্লটে আসার। এখানেই যে আছে পশ্চিমবঙ্গের শেষ সি বিচ, গোবর্ধনপুর বিচ। দীঘা পুরীর মতন হয়তো জৌলুস নেই তার, কিন্তু আছে অকৃত্রিম সৌন্দর্য আর শান্ত নির্মল পরিবেশ। আর সেই সঙ্গে থাকবে এখানকার লোকাল মানুষদের মুখে বাঘ আর কুমিরের সঙ্গে লুকোচুরি খেলার ভয়ঙ্কর গল্প, আর আইলা ঝড়ের করুণ কাহিনী। এভাবেই দুপারের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের নৌকা গুটগুট করে পার করে ফেললো অনেক জায়গা। বনশ্যামনগর, রাক্ষসখালী, কৃষ্ণদাসপুর, সত্যদাসপুর, সিদ্ধার্থনগর, সুরেন্দ্রগঞ্জ, চাঁদমারি, আরও নাম না জানা অনেক ঘাট। যতই আমরা এগিয়ে চলেছি মনের মধ্যে একটাই কোশ্চেন কিলবিল করছে, কি করছে বাঘমামা ধনচি ফরেস্টে একা একা? জলের তলায় নাকি প্রচুর সম্পদ, সত্যিই কি তাই? তাহলে এই মানুষগুলির জীবিকা এত কঠিন কেন? চার্লস ডারউইনের সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট থিওরির প্রকৃত উদাহরণ হলো এখানকার মানুষজন। প্রাকৃতিক দুর্যোগ আর কোটালের তাণ্ডব এদেরকে তারা বন্ধু মানিয়ে নিয়েছেন। আচ্ছা, রাত বিরাতে মেডিকেল এমার্জেন্সি হলে এনারা কোথায় যান? চারিদিকে সবুজের আধিক্য দেখে বুঝতে পারলাম লোকালয় শেষ। তবে কি সে বাঘটা এখানেই কোথাও লুকিয়ে আছে? সবুজ বাজার পার করেই আমাদের নৌকা ঢুকে গেল একটা ছোট খালের মধ্যে, নাম কাছিকাটা খাল। এই খালটাই রামগঙ্গা নদীকে মাতলা নদীর সঙ্গে কানেক্ট করেছে। তবে আমাদের চেনা ক্যানিংয়ের মাতলা নদীর সাথে এ মাতলার কোনো মিল নেই। এই মাতলা সত্যিই মাতাল, যার অপর প্রান্ত খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে সবথেকে আশ্চর্যের কথা শোনালো আমাদের মাঝি ভাই, এই এত চওড়া নদীও নাকি বাঘ সাঁতরে পার হয়ে যায়। তবে এদিকে একটা মজার বিষয় আছে, এদিককার ভাষা। সে যেন বাংলা সাহিত্যে লুকিয়ে রাখা একটা চ্যাপ্টার, যার মজা এই পশ্চিম সুন্দরবন অঞ্চলটাতেই কেবল পাওয়া যায়। কিরকম আছো জান্টু? হঠাৎ দেখলাম একটা কুমির আমাদের দেখতে পেয়ে লজ্জায় জলের মধ্যে ঝাঁপ দিল। তবে আমরা খুঁজে চলেছি সেই হারিয়ে যাওয়া বাঘ, একেবারে জঙ্গলের মধ্যে ঢুকে। দূরে দেখা যায় সীতারামপুর ঘাট, আর এই হলো সেই নতুন গজিয়ে ওঠা সীতারামপুর চর। রামগঙ্গা থেকে সময় লাগলো 2 ঘন্টার মতন। এই দীর্ঘ সময় লঞ্চের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর আমরা যেন দড়ি ছাড়া বাছুর। চরে নেমে তাই ছুটোছুটি শুরু করে দিয়েছি। নৌকা আমাদের নামিয়ে মাঝ নদীতে নোঙর করল। আজ রবিবার, সীতারামপুর চরে তাই হাট বসেছে। তবে এই হাটে কোনো দরাদরি নেই, আছে কেবলই লাল কাঁকড়ার ব্যস্ততা।
আর আমরা যেন তাদের শান্তির সংসারে হঠাৎ করে ঢুকে পড়া মনুষ্য দানব। হঠাৎ করেই মেতে উঠেছি তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলায়। তাই ক্ষমা চেয়ে মুক্ত করে দিলাম তাকে, যেতে দিলাম তাকে আপন সঙ্গীর কাছে। পৃথিবীর সমস্ত সুখ, আনন্দ, পরিবার অপেক্ষা করে আছে তার জন্য। জীবনে প্রথমবার জাল টানলাম, আর বুঝলাম কোনো কিছুই এ জীবনে এত সোজা নয়। তবে কষ্ট করে গেলে অন্তত সান্ত্বনা পুরস্কার একটা উপরওয়ালা দেবেনি। জল নেই তো, সাঁতার লিখে কাটতে হবে। তবে মাছ পাই আর না পাই, একদিনের জেলে সেজে মাছ ধরার আনন্দটাই ছিল অনাবিল। নদীতে তখন মাছ না পেয়ে আমরা জাল গুটিয়ে এগিয়ে চললাম খাঁড়ির দিকে। দেখা যাক ওদিকে যদি কিছু মাছ পাওয়া যায়। তবে এটুকু শিক্ষা আমাদের হলো, সস্তায় মাছের আশায় গ্রামের মানুষদের কাছে গিয়ে দরদাম দিয়ে হুজ্জুতি না করাই ভালো। তবে আমাদের মাছ না পাওয়ার আর একটা কারণ হলো এই বক। আমাদের আসার আগেই সব কিছু সাবাড় করে দিয়েছে। জীবনের জোয়ার ভাটায় হারিয়ে যাওয়ার আগে নিজের কিছু পদচিহ্ন রেখে এলাম। অফুরান আনন্দ করেছি আজকে আমরা কয়জনে মিলে। আর আমার জীবনের প্রাপ্তির খাতায় সংযোজন ঘটলো আরও একটা নতুন জায়গার। জীবনে প্রথমবার এতটা পথ আমি নৌকা চালালাম। প্রথমবার কোনো নদীর চরে নামলাম, চরের কাদা মাখলাম। প্রথমবার নদীতে জাল ছুঁড়লাম, জাল টানলাম। আর নদীতে কুমির থাকা সত্ত্বেও সাঁতার কাটলাম। আমরা আছি সুন্দরবনে খাড়িতে। এইখানে একটু নোনা জলে স্নান করার পরে একটু মিষ্টি জল দিয়ে একটু গায়ে ঢেলে দিলাম। হঠাৎ করে মনটা কুমিরের আতঙ্ক থেকে বাঘের দিকে শিফট হয়ে গেল, আর উৎসুক চোখগুলো খুঁজতে লাগলো সেই হারিয়ে যাওয়া বাঘটাকে। এটাই তো সেই ধনচি ফরেস্ট। তাই চোখ থাকলো জঙ্গলে আর হাত থাকলো খাবার প্লেটে। এই অঞ্চলে ম্যানগ্রোভ ফরেস্ট বাড়ানোর চেষ্টা চলছে, তাই নদীর ধারে যাতে কেউ টানা জাল না দিতে পারে তাই এই ছোট ছোট বাঁশগুলো লাগানো। বাঘ দেখার আশায় আমাদের নৌকা তখন ছোট খাঁড়ির মধ্যে প্রবেশ করেছে। বুকের মধ্যে তখন এমনিই ঢিপ ঢিপ করছে। বাঘটা দেখতে পেলে যে কি হবে জানি না। হঠাৎ দেখতে পেলাম দুটো বুনো শূকর নদী থেকে জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে। আমরাও সেই জায়গাটায় এসে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু খাঁড়ি ক্রমশ সরু হয়ে আসছে। অগত্যা আমাদের ঘুরিয়ে নিতে হলো নৌকা। আবার বড় নদীতে এসে পড়লাম, আর এবারে আমরা ধরলাম ধনচি ফরেস্ট বিট অফিসে যাবার রাস্তা।
এই সেই ধনচি ফরেস্ট অফিস। এখানে তখন সাজো সাজো রব। দুটো বড় নৌকায় ডিজে বক্স নিয়ে আসা হয়েছে বাঘেদের রাত্রেবেলা ভয় দেখানোর জন্য। আর বাঘ যাতে সাঁতরে লোকালয়ে ঢুকে পড়তে না পারে তার জন্য নিয়ে আসা হয়েছে অনেক জাল আর প্রচুর বাঁশ। পুরো দ্বীপটাকেই ঘিরে ফেলবার প্রচেষ্টা চলছে, আর তার জন্য কাজ করছে প্রচুর শ্রমিক। এখানে রয়েছে একটা ম্যানগ্রোভ নার্সারি। সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ ফরেস্ট বাড়ানোই যার প্রধান উদ্দেশ্য। চারিদিক নেট দিয়ে ঘিরে রাখা আছে বন্য জীবজন্তু যাতে নার্সারির মধ্যে প্রবেশ করতে না পারে। আর আমরা কয়েকজন তার কাটা পাবলিক ঘুরে এলাম সেই নার্সারি। হাজার হাজার ম্যানগ্রোভ ফরেস্টের চারা চাষ হচ্ছে এখানে। নাই গো, বাঘের দেখা নাই, বাঘের দেখা নাই গো, বাঘের দেখা নাই, বাঘের দেখা নাই গো, বাঘের দেখা নাই। থাক, বাঘ দেখার গল্প নয় অন্য আর একদিন বলবো। আজ আপাতত এটুকু ভালোবাসাকে সম্বল করেই বাড়ির রাস্তা ধরি।